12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। অন্যের ভুল যখন খুঁজতে থাকে তখন তার কিন্তু আর ওই ভুল থেকে, নিজের ভুল থেকে ফিরে আসার রাস্তা বন্ধ হয়েছে। আমি এখানে এসে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আমি কি মহান জাতীয় সংসদে বসে আছি, নাকি আমি জেগে জেগে ঘুমাচ্ছি, আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি বাস্তবেই ইতিহাস শিকার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে বসেছি। আমাদের 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে? আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা, পেশাজীবী, ছাত্র শিক্ষক সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই। আমি কি সেই প্রোটেকশন পাব? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাব? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়। আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাব? ছাত্রদের কাছে যখন গিয়েছি তাদের জিজ্ঞাসা ছিল অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাব, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাব? এমন একটা শিক্ষাঙ্গন কি আমরা পাব? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি তাদের চাহনি, তাদের ভাষা ছিল আমরা কি একটু মানবিক মর্যাদা পাব? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি তার জিজ্ঞাসা ছিল জাল যার জ্বলা তার, এত শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি তখন বলেছে আমাদের তো হাঁসপাস অবস্থা। আমি যখন জমিতে ফসল ফলাতে যাই তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাব? আমি যখন ফসল ফলালাম
ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগর না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি?